প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে দেশ ও মানুষের জন্য সবাইকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, এটাই বিএনপির চাওয়া। আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না, বললেন স্থানীয় সরকার মন্ত্রী। রাষ্ট্র যখন গণমাধ্যমকে চোখ রাঙায় না, মন্তব্য তথ্যমন্ত্রীর। সংবিধান সংশোধন কমিটি নয়, সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষেই অনড় বিরোধী দল। এই দাবি আদায়ে কোনো ছাড় নয়, জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। দিল্লিতে হেনস্থার ঘটনা অনাকাঙ্ক্ষিত, তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছেন, বললেন তথ্য উপদেষ্টা। দেশ বিকিয়ে প্রতিবেশীর সাথে সম্পর্ক নয়। লালমনিরহাটে শিশু হত্যায় অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ, ডিসিএসপির গাড়ি ভাঙচুর, ওসিকে প্রত্যাহার, আহত ৩০। চট্টগ্রামের বাঁকড়িয়ায় শিশু ধর্ষণ মামলার রায় আগামীকাল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে দেশ ও মানুষের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণ প্রজন্মকে দক্ষ করে দেশের জন্য কাজে লাগাতে হবে বলেও জানান তিনি। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির বিটের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, এটাই বিএনপির চাওয়া। দেশ গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও জানান তিনি। এ সময় বাজেট ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, কিছু পণ্যের কর বাড়ানো হলেও এখনও বাজারে তার প্রভাব পড়েনি। সাধারণ মানুষের কথা চিন্তা করে বাজেট দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ডের পরিকল্পনা করা হয়েছে 2011 সালে। এরপর নানা গবেষণা করে সরকার গঠনের পরপরই এই প্রকল্প চালু করেছে সরকার। এই সহযোগিতাটা আমি আপনাদের কাছে চাইছি। আপনাদের কাছে আজকের এই অনুষ্ঠানে আমার যে অ্যাপিলটা, অর্থাৎ আমাকে যদি আপনারা হেল্প করেন, আমার জন্য কাজটা করতে অনেকটা ইজি হবে। আমাদেরকে আমাদের পরিবেশটা বাঁচাতে হবে, আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে, আমাদের সন্তানদেরকে আমাদেরকে যেভাবে হোক তাদেরকে আমাদের রাইট ট্র্যাকে রাখতে হবে। সেটা শিক্ষার মাধ্যমে হোক, সেটা কালচারের মাধ্যমে হোক, সেটা স্পোর্টসের মাধ্যমে হোক, সেটা মানবিক, সামাজিক, ধর্মীয় মূল্যবোধগুলো তাদের মাঝে দেওয়ার মাধ্যমে হোক। এদিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় ৭,০০৩,৩৬,০০,০০০ টাকা ব্যয়ে ৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল রয়েছে। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 3টি নতুন এবং 2টি সংশোধিত প্রকল্প রয়েছে। একনেক সভা শেষে দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে এই তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি জানান, প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা, দুর্নীতি, অনিয়ম যারা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আগের সরকারের আমলে দুর্নীতির সাথে অপচয় হয়েছে, তাই চলমান প্রকল্পগুলি বিচার বিশ্লেষণ করে নতুন করে চালু করা হবে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। যে নির্বাচনী ইস্তেহার আছে তার সাথে এটাকে অ্যালাইন করা এবং সেগুলোর অধীনে যে এগুলোকে এক একটা কর্মসূচিতে পরিণত করা, সেই কর্মসূচির অধীনে একটা একগুচ্ছ প্রকল্প আকারে সেগুলোকে হাজির করা, যাতে করে আমরা শেষ পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে একটা সুনির্দিষ্ট লক্ষ্য সবচেয়ে বেশি অর্জন করতে পারি, আউটকামটা। দীর্ঘ 21 বছর পর আগামীকাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সিলেটে নেমে সড়ক পথে যাবেন, প্রথমে শ্রীমঙ্গল এবং পরে মৌলভীবাজারে। ফ্যামিলি কার্ড বিতরণ করবেন, বক্তব্য রাখবেন সুধী সমাবেশে। তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে গোটা জেলা। মৌলভীবাজার থেকে সৈয়দ হুমায়ুন শাহিনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা থেকে বিমানে সিলেটে নামবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সড়ক পথে যাবেন মৌলভীবাজার। 152 জনকে ফ্যামিলি কার্ড দেবেন চায়ের জনপদ শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে। পরে কার্ড দেবেন মৌলভীবাজার গভর্নমেন্ট হাই স্কুল মাঠেও। এরপর যোগ দেবেন সুধী সমাবেশে। প্রধানমন্ত্রীকে দেখার অপেক্ষায় বইছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর কাছে শমশেরনগর বিমানবন্দর চালু, মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন সহ বেশ কিছু দাবিনামা প্রস্তুত। আমাদের প্রাণের দাবি মৌলভীবাজারবাসীর 6 লাইন মিরপুর থেকে মৌলভীবাজার ভায়া শেরপুর রাস্তা। দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে একটা মেডিকেল কলেজ, ওনার আশার মাধ্যমে ইনশাল্লাহ মেডিকেল কলেজ হবে। ওনার কাছে দাবি যাতে মৌলভীবাজারে একটি পাবলিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। সিলেট থেকে আখাউড়া পর্যন্ত ট্রেন লাইনটি ডাবল লাইনে উন্নীত করা
এবং এখানে আরও অতিরিক্ত 2 জোড়া ট্রেন সরবরাহ করার জন্য আমরা বিশেষ অনুরোধ রাখি মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে। আনন্দের বিষয় যে প্রধানমন্ত্রী আমাদের এখানে 4 মাস ক্ষমতা আসার পরে আমাদের মৌলভীবাজারে আসছেন, যে এটা তো অত্যন্ত অভূতপূর্ব। বিএনপি সরকারের অ্যাকচুয়াল সরকারের কার্যক্রম, উন্নয়নমূলক কার্যক্রম শুরু হবে আগামী আর্থিক বছর থেকে, যেটা 1 জুলাই থেকে শুরু হবে। আমার এই এলাকার মানুষ, শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষ আনন্দের বন্যায় বাসতেছে। তো উনাকে এক নজর দেখবে, উনার কথা সামনাসামনি থেকে শুনবে, উনারে সম্বর্ধনা দিবে। ঝড় বৃষ্টি হোক, যা কিছু হোক, এই মাঠে আমাদের সকল দর্শকবৃন্দ, সকল জাতিগোষ্ঠী আসবেন। প্রধানমন্ত্রীকে বরণে স্থানীয় প্রশাসনের প্রস্তুতিও ব্যাপক। আমি আশা করি 17 তারিখ যে কার্ড বিতরণ অনুষ্ঠানকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে, বিপুল সংখ্যক লোক সমাগম হবে তারেক রহমানকে দেখার জন্য। এমন প্রস্তুতির মাঝেও বৃষ্টিপাতের কারণে রয়েছে কিছুটা অস্বস্তি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, বিএনপি যতবার সরকারে এসেছে সে সময় সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ছিল বেশি। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন গঠন করা গেলে সেটা হবে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। 16 জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কিভাবে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছে, সাংবাদিক নির্যাতিত হয়েছে, সেই চিত্র তুলে ধরেন সিনিয়র সাংবাদিকরা। সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করেছে। আলোচনা সভায় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় সরকারের পদক্ষেপ তুলে ধরেন তথ্যমন্ত্রী। এক্ষেত্রে গণমাধ্যমের মালিকদের ভূমিকা কি হওয়া উচিত সেটাও উল্লেখ করেন। যেই গণমাধ্যম সিটিজেন জার্নালিজম, সেই গণমাধ্যমের ভালো মন্দ নিয়ে আমরা কথা বলবো একভাবে, কিন্তু যেই গণমাধ্যম শিল্প প্রতিষ্ঠান হিসেবে দাবি করবে তাকে অবশ্যই বাংলাদেশ সরকারের অথবা দেশের প্রচলিত আইন অনুযায়ী এই শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। একটা যে কোনো শিল্প প্রতিষ্ঠান তার সকল কর্মকর্তা, কর্মচারী, নিয়োগকৃত ব্যক্তিদের যে নিরাপত্তা মর্যাদা দেয়, সেটা সে দেয় কি দেয় না, এটা দেখার দায়িত্ব অবশ্যই সরকারের। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। আওয়ামী লীগ আর গণতন্ত্র এটা কখনোই একসাথে যায় না, আগেও যায়নি, অর্থাৎ আওয়ামী লীগের জন্মের পরেও যায়নি, এবং এই বিগত ফ্যাসিবাদের সময় তো যায়নি। বিএনপি হচ্ছে সবচেয়ে নিরাপদ একটা রাজনৈতিক দল, যে দলের মধ্যে সাংবাদিক বলুন বা অন্যান্য পেশাজীবীরা আছেন তারা কিন্তু সবসময় নিরাপদ থাকতে পারেন, কারণ বিএনপি অন্যের মত সহ্য করবার একটি রাজনৈতিক দল, এবং সেইটাই আমরা বরাবর করে এসেছি। আমি নিশ্চয়ই আমার সঙ্গে আপনারা সবাই একমত হবেন, বিএনপি যখনই সরকারে এসছে সাংবাদিক দলন বা নির্যাতন কিন্তু সবচেয়ে কম হয়েছে, আপনি এটা খুব বেশি খুঁজে পাবেন না। এদিকে দিবসটি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত আলোচনা সভায় তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, রাজনৈতিক কোনো বিষয়ে বর্তমান সরকার গণমাধ্যমে হস্তক্ষেপ করেনি। গণমাধ্যমের বিরোধিতা নয়, টিম ওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন করতে হবে। বাস্তবতা হচ্ছে অনেক ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া আছে যেটার মালিক কিন্তু আজকে সরকারের পার্ট না। অনেক ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মালিকরা আছেন যারা বিগত সরকারের সংসদ সদস্য ছিলেন বা অনেক সময় মন্ত্রীও ছিলেন। কাজে সেই সব ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা যদি সরকারের ভালো দিক, ভালো কথা উল্লেখ করেন, তুলে ধরেন, সেটাই হবে সাহসী সাংবাদিকতা বলে আমি মনে করি। শুধু সরকারের সমালোচনা নয়, সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। আমরা সংবাদপত্রের স্বাধীনতা অক্ষুণ্ণ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। জনগণের রায়কে উপেক্ষা করে কোনো সংবিধান সংশোধন কমিটি নয়, বরং সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষেই অনড় বিরোধী দল। এমন মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডা. শফিকুর রহমান।
হুঁশিয়ারি দেন দাবি আদায়ে কোনো ছাড় দেয়া হবে না। মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সীমান্ত হত্যা ও পুশিন ইস্যুতে সংসদে বিরোধী দল আলোচনা করার জন্য নোটিশ দিলে তা প্রত্যাহারের জন্য চাপ দেয়া হচ্ছে। এ সময় জুন জুলাইয়ে অর্থবছর না করে জানুয়ারি টু ডিসেম্বর করার দাবিও জানান বিরোধী দলীয় এই নেতা। এই নোটিশটা নিয়ে গড়িমসি করা হচ্ছে। সীমান্তে পুশিন এই সমস্যা, আমার নোটিশদাতাকে ডেকে নিয়ে বলা হয়েছে যে এটা সেন্সিটিভ ইস্যু, আপনি একটু উল্টো করেন। তিনি বলছেন আমি উল্টো করব না। সেন্সিটিভ ইস্যু বলেই তো আমি আলোচনা করতে চাই, দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। আমাদের দাবি ছিল সংবিধান সংস্কার, জনগণের দাবি ছিল সংবিধান সংস্কার। এই জন্যই রেফারেন্ডাম হয়েছে। আমরা বলেছি 70% মানুষ যেখানে ভোট দিয়েছে, আমরা সংসদের ভিতরে এসে এটা বদলাতে চাই না। আমরা জনগণের পক্ষে, জনগণের রায়ের পক্ষে। অতএব সংশোধন নয়, আমরা বলেছি সংস্কারের জন্য কমিটি করলে আমরা দেখব বিবেচনা। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমান বলেছেন, ভারতীয় ইমিগ্রেশন তার সাথে সঠিক আচরণ করেনি। তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই তিনি ভারত থেকে দেশে ফিরেছেন। এই ঘটনায় দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না উল্লেখ করে তিনি বলেন, দেশ বিকিয়ে কোনো সম্পর্ক করবে না সরকার। সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, তিনি ভারতীয় ইমিগ্রেশনে 2 ঘন্টা অপেক্ষা করেছিলেন। যখনই তিনি বুঝেছেন দেরি করানো হচ্ছে, তখনই তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি ভারতে আর ঢুকবেন না এবং পাসপোর্ট ফেরত চেয়েছেন। তখন ইমিগ্রেশন কর্তৃপক্ষ অনেক অনুরোধ করলেও ব্যক্তিগত প্রতিবাদ হিসেবেই ফিরে এসেছেন বলে জানান এবং এতে ভারত বাংলাদেশের সম্পর্কের কোনো অবনতি হবে না। বিষয়টি নিয়ে গণমাধ্যম বাড়াবাড়ি হয়েছে এবং আটকে রাখার কথা সঠিক নয়। সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় নেই বলেও জানান ডক্টর জায়েদুর রহমান। সাবেক আইজিপি বেনজিরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আমি কি বলেছি আমি আবার বলবো। আমি ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি, আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সাথে ওখানে যা হয়েছে আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনারা মিডিয়াতে দেখেছেন, কোনোভাবেই আমরা চাই না কোনো দেশের সাথে খুব খারাপ কোনো পরিস্থিতি হোক, কোনো শত্রুতা তো দূরেই থাকুক, কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ শর্ত আছে, আমাদের স্লোগানের মধ্যে আছে, সবার আগে বাংলাদেশ। মানে আমরা বাংলাদেশকে রাখবো, তার মাধ্যমে প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান, আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবারও বলছি শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। আমি এক্সপেক্ট করব এই ঘটনার প্রভাব দুই দেশের ভবিষ্যৎ এনগেজমেন্টের জন্য, আমি এনগেজমেন্ট কথাটা বলছি, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে এনগেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এনগেজমেন্টের ক্ষেত্রে প্রভাব পড়বে না। আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তবে হাসপাতালটির মগবাজার শাখা ছাড়া অন্যান্য শাখা চলমান থাকবে। সকালে রাজধানীর হলি ফ্যামিলির রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে হাসপাতালে নবজাতক ও শিশুদের জন্য নিরাপদ চিকিৎসার পরিবেশ নিশ্চিত করা যায়নি, সেখানে শিশুদের কান্নার প্রতি চিকিৎসক ও নার্সদের যথাযথ সাড়া মেলেনি এবং অল্প সময়ের ব্যবধানে 6 জন নবজাতকের মৃত্যু হয়েছে, সেই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। তিনি আরও বলেন, আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয়। স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরেই যে অনিয়ম ও জবাবদিহিতার সংকট রয়েছে তা দূর করতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। স্বাস্থ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেউ পার পাবে না। এদিকে আজ দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ সময় বিভিন্ন অভিযোগে হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীকে ক্লোজ করা হয়েছে। দুপুরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতালে পৌঁছান স্বাস্থ্যমন্ত্রী। তিনি হাজিরা খাতা ও ডিউটি রোস্টার যাচাই করে বেশ কয়েকটি চিকিৎসকের কর্মস্থলে অনুপস্থিতি এবং দেরিতে উপস্থিত হওয়ার তথ্য পান। পরিদর্শনকালে রোগী ও স্বজনরা হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা না পাওয়া সহ দালাল চক্রের সীমাহীন দৌরাত্ম্য, খাবারের সমস্যা, টয়লেটের অব্যবস্থাপনা নিয়েও
ক্ষোভ প্রকাশ করেন। এ সময় রোগীর স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালের সেবা পেতে উঠতে বসতে টাকা লাগে। পরিদর্শনের এক পর্যায়ে মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, প্যাথোলজি ল্যাব এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা, ঔষধের মজুদ এবং রোগীদের জন্য দেয়া বিভিন্ন সেবার মান এবং খাবার তিনি পর্যবেক্ষণ করেন। অনিয়ম দেখে স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। হাসপাতাল পরিচালনায় ব্যর্থতার দায়ে তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরিদউদ্দিন চৌধুরীকে ক্লোজ করেন। লালমনিরহাটের আদিতমারিতে একটি ভুট্টা ক্ষেত থেকে প্রথম শ্রেণী পড়ুয়া এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার মূল অভিযুক্তকে আটক করে থানায় নেওয়ার সময় তাকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সহ অন্তত ৩০ জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তদন্তে শিশুটির চাচা বিধানকে প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্তের পর ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ। অভিযুক্তকে থানায় নেওয়ার সময় স্থানীয় ক্ষুব্ধ জনতা পুলিশের পথরোধ করে এবং তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার পাশাপাশি অভিযুক্তের বাড়িতেও আগুন দেয়। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসারের গাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এতে আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় সাউন্ড গ্রেনেড। রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অপরাধে এই ঘটনায় মামলা দায়ের করার কথা জানিয়েছে প্রশাসন। অল্প বয়সী একটা মেয়ের লাশ পাওয়া গেছে তার বাসার পাশে ভুট্টা খেতে। সেই বিষয়টি লাশ উদ্ধার এবং সেখানে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করার জন্য আমাদের পুলিশ সুপারের নেতৃত্বে একটা পুলিশ টিম যায় সেখানে, কিন্তু জনগণ সেখানে আনরুলি হয়ে তাদেরকে আইনানুগ কার্যক্রম করতে বাধা প্রদান করে। এক পর্যায়ে যখন আমরা সেখান থেকে ফেরত আসার চেষ্টা করি আসামি নিয়ে, তো সেই পর্যায়ে তারা কিন্তু আমাদের সরকারি সম্পত্তির উপর এবং গাড়িগুলোর উপর আক্রমণ করে, ডিলপি নিক্ষেপ করে। সেই পর্যায়ে আমাদের কিছু লোক আহত হয়েছে এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামীকাল রায় ঘোষণা করা হবে। দুপুরে যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মাহমুদুল আলম চৌধুরী মারুফ জানিয়েছেন, 9 জুন মামলার একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়। মামলায় মোট 18 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সোমবার ফৌজদারি কার্যবিধির 342 ধারায় আসামিদের পরীক্ষা করা হয়। আজ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। গত 21শে মে মহানগরীর বাকলিয়ায়ের চেয়ারম্যান ঘাটা এলাকায় 4 বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই দিনই অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। পরে পুলিশের কাছে থেকে বিক্ষুব্ধ জনতা আসামিকে ছিনিয়ে নিতে চাইলে ব্যাপক সংঘর্ষ হয়। চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীর হত্যাকাণ্ডের 2 দিন পর 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 7-8 জনের নামে হত্যা মামলা করা হয়েছে। সোমবার রাত 12টার পর মামলা করেন নিহতের ভাই এবং সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ পিয়ারুল হক চৌধুরী। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি সাইফুল ইসলাম। তিনি জানান, এজাহারের সিসিটিভিতে শনাক্ত করা 5 জন এবং সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা জাকের মিয়া সহ 11 জনের নাম উল্লেখ করা হয়েছে মামলায়। গত শনিবার দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারে প্রকাশ্যে গুলি করে মাথার খুলি উড়িয়ে হত্যা করা হয় রাঙ্গুনিয়া উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে। এর মধ্যে সব আসামিকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারেও অভিযান চলছে। নরসিংদীর চরাঞ্চলে মেঘনা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে শত শত বিঘা জমি। নদী তীরবর্তী বিভিন্ন গ্রাম। জীবিকার একমাত্র সম্বল কৃষি জমি হারিয়ে দিশেহারা কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঙন রোধে কার্যকর কোনো ধরনের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলে শুরু হয়েছে মেঘনা নদীর ভয়াল ভাঙন। বছরের পর বছর ধরে নদী ভাঙনের কবলে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নজরপুর, আলীপুর ও বাহেরচর গ্রাম। গত কয়েক বছরে নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বিঘা আবাদি জমি। প্রতি বছরের মতো এবারও বর্ষা শুরুর আগেই নতুন করে দেখা দেয় ভাঙন। 3 ফসলের বিস্তীর্ণ চরাঞ্চলে কৃষকদের রোপণ করা বাদাম ও আলুসহ নানা ফসলের স্বপ্ন হারিয়ে যাচ্ছে নদীগর্ভে। দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন করেও স্থায়ী সমাধান মেলেনি। তাই ভাঙন আতঙ্কে নির্ঘুম চরাঞ্চলের বাসিন্দারা। খেয়ার আর ওই সাইডে আমরা মাছ মারছি। আজকে এবছর সাইডে আরো 4-5 খানি ভিতরে আইসা পড়ছে। কমপক্ষে 2000 কি 4000 বিঘা সম্পত্তি এখানে ছিল। এখন এই যে এখান থেকে কত 500 বিঘার জমি নাই। 8 থেকে 10,000 লোকের বসবাস 3টা গ্রামে।
এর মধ্যে প্রায় 2-3 হাজার লোক চলে গেছে। 11টা সিট আছে, এখন মনে হয় 2টা আছে, সব আমরা নদীর বাঙ্গিয়া হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় সমীক্ষা চালানোর প্রস্তুতি চলছে জানায় পানি উন্নয়ন বোর্ড। সমীক্ষা শেষে প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থার কথা বললেন জেলা প্রশাসকও। কৃষি জমি মেইনলি ভাঙছে, এরপরে একটু পরে দূরেই বাড়িঘর আছে। কাজগুলো করতে তো আমাদের বেশ কিছু প্রসিডিউরাল ইস্যু থাকে, ধীরে ধীরে প্রক্রিয়াগতভাবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিব। যারা বাসিন্দা তাদের যে দাবি এবং যেটি দরকার বেড়িবাঁধের জন্য আমরা এই উদ্যোগটি নিয়েছি। সামগ্রিক চিত্র উপস্থাপন করে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে যেটি তাদের সেখানে আমরা পাঠিয়েছি এবং আশা করছি এই বিষয়ে আমরা একটি আসল সমাধান বের করতে পারব। নরসিংদীর চরাঞ্চলের লাখো মানুষের স্বপ্নের প্রায় 4000 বিঘা ফসলি জমি রক্ষায় নদী ভাঙন রোধে সহায়ক হতে পারে মাত্র 2.5 কিলোমিটারের একটি বাঁধ। সরকার দ্রুত প্রকল্প গ্রহণ করবে এমন আশা এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 5 জন। সকালে উপজেলার নীলক্ষা এলাকায় হরিপুর দড়িগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অনেক মিয়া নীলক্ষা গ্রামের ওসমান মিয়ার ছেলে। স্থানীয়রা জানায় পূর্ব বিরোধের জেরে দীর্ঘদিন ধরেই হরিপুর ও দড়িগাঁও এলাকায় আলাল গ্রুপের সদস্যরা অবস্থান করতে পারছিলেন না। সকালে তারা আবারও এলাকায় ঢোকার চেষ্টা করলে প্রতিপক্ষ নাজিমউদ্দিন গ্রুপ বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হয় ধাওয়া পাল্টা ধাওয়া, শুরু হয় এক পর্যায়ে সংঘর্ষ এবং সংঘর্ষ চলাকালে গুলি, ট্যাটা এবং বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় অনেকে ঢাকা মেডিকেলে আনা হলে সেখানে তার মৃত্যু হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ আমের বাজার রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে আমের হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। সকালে হাটের বিভিন্ন আমের আড়ত ও দোকান ঘুরে দেখেন তিনি। তার সঙ্গে পলিটিক্যাল কাউন্সিলের এরিক গিলার এবং পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ড সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রদূত হাটে বিক্রি হওয়া বিভিন্ন জাতের আমের বিষয়ে জানেন এবং চাষিদের খোঁজ খবর নেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন জাতের আমের স্বাদও নেন। পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বাংলাদেশের আম রপ্তানির সম্ভাবনা বাড়াতে পরামর্শ দেন। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক নারী আর জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে বিএসএফকে পুশিনের সহায়তা করার অভিযোগে 7 জন বাংলাদেশিকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি। গতরাত 11:15টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুরের বিওপি সীমান্তের পিলারের বিপরীতে বিএসএফ সদস্যরা নৌকায় ওই নারীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। বিজিবির টহল দল তাৎক্ষণিক পদক্ষেপে তা ব্যর্থ করে দেয়। পরে বিএসএফ ওই নারীকে ভারতের ভেতরের রেখায় নিয়ে যায়। 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানিয়েছেন, তারা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে জামালপুরের দেওয়ানগঞ্জে সীমান্তে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের চেষ্টার অভিযোগ উঠেছে। জেলার ঝাউডাঙ্গা বিওপির অধীনস্থ সীমান্তে মেইন পিলার সংলগ্ন মধ্যচর এলাকায় সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। বর্তমানে এই ব্যক্তি দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান করছে। ওই ঘটনায় দুই বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জে পদ্মা সেতু রেল লাইনের পিলারের নিচ থেকে মাটি কেটে নিয়েছে অজ্ঞাতরা। এলাকাবাসীর অভিযোগ, এভাবে মাটি কেটে নেয়ায় মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে রেল চলাচল। সম্প্রতি রেল সড়কের নিচ থেকে মাটি কেটে নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। ফলে জেলা প্রশাসকের হস্তক্ষেপে মাটি কাটা বন্ধ করা হয়। জেলা প্রশাসক জানান, প্রকল্প সংশ্লিষ্টদের সুপারিশেই এই কাজ হচ্ছিল। জেলার ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল সেতুর 85 নম্বর পিলারের গোড়া থেকে 89 নম্বর পর্যন্ত পিলারের মাটি কেটে নেওয়া হয়েছে। পিলারের আশপাশে মাটি সরিয়ে নেওয়ায় সেতু নিরাপত্তা ও অবকাঠামোগত ঝুঁকি মুখে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। মৎস্য, প্রাণী সম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণের কাজ হাতে নিয়েছে সরকার। দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের ছাগল গবেষণার পরিদর্শনকালে তিনি এই কথা বলেন।
স্মল রিসার্চ ভেসেল ও একটি পন্টন নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে খুলনায়। সকালে শিপইয়ার্ডে ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে এতে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। উপস্থিত ছিলেন নৌবাহিনী ও শিপইয়ার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিএনপির সাংগঠনিক সভা হয়েছে খাগড়াছড়ির মানিকছড়িতে টাউন হলে। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক MN আফসার। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন। নবগঠিত সাভার থানা ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে। উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ মাশফি ও সাধারণ সম্পাদক মাহবুব সামির। সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে সাংবাদিক সমাবেশ হয়েছে বগুড়ায়। দুপুরে সাংবাদিক ইউনিয়নের আয়োজনে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন বগুড়া সাংবাদিক উন্নয়নের সভাপতি গণেশ দাস। বক্তব্য রাখেন স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু সহ অন্যরা। কিশোরগঞ্জের মিঠামাইনে যাত্রীবাহী নৌকায় ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। জেলা ক্রীড়া অফিসারের অপসারণের দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধন হয়েছে সাতক্ষীরায়। দুপুর 12টার দিকে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এতে অংশ নেন জেলার নারী খেলোয়াড়দের পাশাপাশি কয়েকজন পুরুষ খেলোয়াড়ও। ফিফা ফুটবল বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে ঝিনাইদহে। সকালে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের আয়োজনে শহরের কেন্দ্র শহীদ মিনার চত্বর থেকে র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে দেশ ও মানুষের জন্য সবাইকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, এটাই বিএনপির চাওয়া। আওয়ামী লীগের গণতন্ত্র একসঙ্গে যায় না বললেন স্থানীয় সরকার মন্ত্রী। রাষ্ট্র যখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না, মন্তব্য তথ্যমন্ত্রীর। সংবিধান সংশোধন কমিটি নয়, সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষেই অনড় বিরোধী দল। এই দাবি আদায়ে কোনো ছাড় নয় জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। দিল্লিতে হেনস্থার ঘটনা অনাকাঙ্ক্ষিত, তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে ভারত থেকে ফিরেছেন বললেন তথ্য উপদেষ্টা। দেশ বিকিয়ে প্রতিবেশীর সাথে সম্পর্ক নয়। লালমনিরহাটে শিশু হত্যায় অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ, ডিসিএসপির গাড়ি ভাঙচুর, ওসিকে প্রত্যাহার, আহত 30। চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলা রায় আগামীকাল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews-এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।